একটি অপ্রেমের গল্প পর্ব ২। বাড়ি ফিরে এলো অন্বিতা। তার চোখ মুখের অবস্থা বিধ্বস্ত। এমনটা নয় যে সে আজ বেশি পরিশ্রম করেছে, বরং বলা যায় আজ তেমন কোনোই পরিশ্রমই হয়নি তার। কিন্তু তাও আজ সে ভীষণ ক্লান্ত। আসলে মানুষের মন বিষণ্ণ থাকলে কোনো কিছুতেই শান্তি মেলে না। তখন সারাদিন আরামে থাকলেও বড্ড ক্লান্ত ঠেকে। দরজা খুলে দিয়ে আসিয়া বেগম বেশ আগ্রহ সমেত জিজ্ঞেস করলেন, মাহিরের সাথে কাজ করে কেমন লাগলো? ডাক্তার হিসেবে ও নিশ্চয়ই খুব চমৎকার। অন্বিতা নিষ্প্রহ কণ্ঠে জবাব দিল, হ্যাঁ, ডাক্তার হিসেবে উনি চমৎকার। আসিয়া বেগম তৃপ্ত হলেন, হেসে বললেন, দেখবি স্বামী হিসেবে এর থেকেও বেশি চমৎকার হবে। অন্বিতা সেদিকে না গিয়ে ব্যাগ খুলে টিফিনের বক্সটা মাকে দিয়ে বলল, খাবারটা গরম করে রেখো, আমি ফ্রেশ হয়ে খেতে আসছি। সে কি, খাবার খাসনি? না, লাঞ্চ ব্রেকের সময় তো বাসায় চলে এলাম, আর খাবো কখন? আচ্ছা বেশ, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি। অন্বিতা গোসল সেরে ডাইনিংয়ে এসে বসে। খাবারের প্লেট সাজানো তার, তাই মাকে ডেকে বলে, কই মা, এসো। ডালের বাটিটা ডাইনিংয়ে রেখে অন্বিতার পাশের চেয়ারে বসলেন আসিয়া বেগম। ভাত মাখাতে মাখাতে বললেন, হ্যাঁ রে, মাহির কিছু বলে না? পাকাপাকি কথা বলতে সে তার দাদুকে নিয়ে কবে আসবে? অন্বিতা নিজেকে যথেষ্ট সংযত রাখার চেষ্টা করে বলল, না, তুই তো জিজ্ঞেস করতে পারিস। কেন মা, আমাকে কি আর পালতে পারছো না? কষ্ট হচ্ছে তোমার? আঁতকে উঠলেন আসিয়া বেগম। খাবার ফেলে ফ্যাল ফ্যাল করে তাকালেন মেয়ের দিকে। ব্যথিত সুরে বললেন, এসব কি কথা অন্বিতা? মেয়েকে পালতে মায়ের কষ্ট হবে কেন? তবে বারবার বিয়ের প্রসঙ্গ কেন তুলো? আমি তো তোর ভালোর কথা ভেবেই। আমি এমনিতেই যথেষ্টই ভালো আছি মা, আমাকে এভাবেই থাকতে দাও প্লিজ। আসিয়া বেগম আর কথা বাড়ালেন না, তবে মায়ের মন ঠিকই বোঝে গেলেন মেয়ের কিছু একটা হয়েছে। খাবার শেষ করে নিজের রুমে চলে আসে অন্বিতা। ফোনটা সাইলেন্ট রেখে চুপচাপ শুয়ে পড়ে বিছানায়। আসিয়া বেগম সব গুছিয়ে নিজের রুমে আসেন। মেয়ের জন্য চিন্তা হচ্ছে তার, কিন্তু তিনি জানেন মেয়েটা তার যে চাপা স্বভাবের, বুক ফাটবে তো মুখ ফাটবে না। তাই তিনি উপায়ান্তর না পেয়ে মাহিরকে কল লাগালেন। বিকেলের পেশেন্ট দেখছিল মাহির। আসিয়া বেগমের নাম্বার থেকে কল আসতে দেখে সে অবাক হয়। পেশেন্টের কাছ থেকে একটু সময় নিয়ে আড়াল হয়ে দাঁড়ায় সে। কল রিসিভ করে প্রথমেই সালাম দেয়। সালামের জবাব দিয়ে আসিয়া বেগম জিজ্ঞেস করলেন, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আন্টি, আপনি কেমন আছেন? এমনিতেই তো ভালোই থাকি, তবে মাঝে মধ্যে মেয়েটার দুশ্চিন্তা আমাকে ভালো থাকতে দেয় না। কেন আন্টি, কি হয়েছে? আসিয়া বেগম ইতস্তত সুরে জিজ্ঞেস করলেন। আজকে হাসপাতালে কিছু হয়েছে বাবা। মেয়েটা আসার পর থেকেই কেমন যেন মনমরা হয়ে আছে। আসলে আন্টি, অন্বিতা একটু লেট করে আসতে, আমি ওকে ধমক দিয়েছিলাম, হয়তো তাই মন খারাপ করে আছে। তবে আপনি চিন্তা করবেন না, আমি সব ঠিক করে দেব। তোমার ওপর তো আমার সব সময়ই ভরসা আছে। আমি আপনার এই ভরসা কখনো ভাঙব না। আর আন্টি, আরেকটা জরুরি কথা, আমার দাদু পরশু গ্রাম থেকে আসছেন। উনি এলেই আমি ওনাকে নিয়ে বিয়ের ডেট ফাইনাল করার জন্য আপনাদের বাড়িতে যাব। আসিয়া বেগম খুশি হয়ে বললেন,
আলহামদুলিল্লাহ, এসো বাবা, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে আন্টি, এখন রাখি তবে, আমার কেবিনে এখন পেশেন্ট আছে। আচ্ছা আচ্ছা, ভালো থাকো, পরে আবার কথা হবে। সালাম জানিয়ে ফোন কাটলো মাহির। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে আবার গিয়ে বসলো তার চেয়ারে। প্রতিদিনের ন্যায় আজও সন্ধ্যা পড়তেই ঘুম ভাঙে অন্বিতার। মুখটা ধুয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায় সে। স্বভাববশতই উল্টো দিকের বিল্ডিংয়ের বারান্দায় নজর পড়ে। ওই তো সেই ছায়া মানব, আবছা আলোয় আজ ছায়াটা একটু বেশি অস্ফুট। অন্বিতা যেন স্পষ্ট দেখতে পাচ্ছে ছেলেটা উদম গায়ে এবং রোজগার দিনের মতো। আজও ছেলেটা গিটারের সুরে গান তুলল। অন্বিতা ভেবে পায় না, একটা মানুষ প্রতিদিন একই কাজ করতে কি মজা পায়। এই যেমন ছেলেটা প্রতিদিন গিটার হাতে সুর তোলে, আর অন্বিতা প্রতিদিন সেই সুরের মুগ্ধতায় হারিয়ে যায় কিয়ৎক্ষণের জন্য। নিজের উপর খানিক বিরক্ত হয়ে অন্বিতা সিদ্ধান্ত নিল সে আজ গান শুনবে না। এই ভেবেই চলে আসতে নেয় সে, কিন্তু হঠাৎই আবার থমকে দাঁড়ায়। যেও না চলে বন্ধু, আমায় একা রেখে। যেও না চলে বন্ধু, আমায় একা রেখে। খানিকে বাদে রং লাগিবে আসমানে রইবাকে। খানিকে বাদে রং লাগিবে আসমানে রইবাকে। গান শুনে অবাক হয় অন্বিতা। মনে হয় যেন তাকেই উদ্দেশ্য করে গাইছে। সে অবাক চোখে তাকিয়ে রয়। তারপর আর পুরো গান শেষ করার আগে যেতে পারে না সে। ছেলেটা গান শেষ করে ভেতরে চলে যায়। অন্বিতা ঠায় দাঁড়িয়ে থাকে এক জায়গায়। সে বিস্মিত, এই ছেলেটার গান সে উপেক্ষা করতে পারে না কেন? কি আছে ওই গানে? অন্বিতা এই ভেবে আরও অনেকটা সময় ব্যয় করে। অতঃপর রান্নাঘরের দিকে যায় মা আর তার জন্য কফি বানাতে। আসিয়া বেগমও রান্নাঘরেই নাস্তার জন্য কিছু একটা হয়তো বানাচ্ছেন তিনি। অন্বিতাকে দেখে তিনি বললেন, আমার আজ মাহিরের সাথে কথা হয়েছে। অন্বিতা ভ্রু কুঁচকে তাকায়, জিজ্ঞেস করে, কি বলেছেন উনি? বলেছে পরশু নাকি ওর দাদু গ্রাম থেকে ফিরছেন, আর তিনি ফিরলেই মাহির তাকে নিয়ে এসে বিয়ের ডেটটা পাকা করে যাবে। বা, খুব ভালো খবর তো, খুশি হয়েছে তো এবার? আসিয়া বেগম মিয়ে যাওয়া সুরে বললেন, এভাবে বলছিস কেন? তুই কি খুশি না? অমন ভালো ছেলে। থাক মা, আমাকে এখন আর ওনার গুণগান শুনতে হবে না। আমি জানি ওনার মতো ভালো মানুষ দুনিয়াতে আর একটাও হয় না। আমার সৌভাগ্য যে আমি ওনাকে পাচ্ছি। এই কথাগুলো এখন আমার মুখস্থ হয়ে গিয়েছে। আমাকে আর কষ্ট করে বলতে হবে না মা। আসিয়া বেগম হাসলেন, বললেন, তারও কিন্তু ভাগ্য কম না। আমার লক্ষ্মী মেয়েটাকে বউ হিসেবে পাচ্ছে। এমন বউ পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। হয়েছে মা, এবার আমাকে একটু কফি পাউডারটা দাও, কফি বানাই। দুশ্চিন্তায় পড়ল অন্বিতা। মাথায় স্নায়ুগুলো হয়তো অকেজ হয়ে পড়েছে। হয়তো এত ভেবে ভেবেও কোনো সমাধান কেন পাচ্ছে না সে। এত কিছুর পরেও ওই লোকটাকে সে কোনোভাবেই বিয়ে করতে চায় না। এত অপমান এত সহজেই ভুলে যাবে? অন্বিতা মাথা নাড়ল না, পারবে না সে। ঘর ভর্তি মানুষের সামনে অপমানিত হয়েছিল সে। এই অপমান সে কখনোই ভুলবে না, আর ভুলবে না অপমান করা মানুষগুলোকেও। অন্বিতা তার টেবিলের ড্রয়ার খুলে একটা ছবির ফ্রেম বের করলো, হাত বুলালো সেই ছবির উপর, মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। অতঃপর বলল,
আমার এক আকাশ সমান ভালোবাসাকে তুমি অবিশ্বাস্য এর ন্যায় জঘন্য হাতিয়ার দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছ। আমার এত কান্না, এত হাহাকারের কোনো মূল্য দাওনি। তবে এখন কেন ফিরে এলে? সেদিন তো কত করে বলেছিলাম আমাকে ছেড়ে যেও না। কি বলেছিলে? এমন ধোঁকাবাজের সাথে তুমি কোনো প্রকার সম্পর্ক রাখতে চাও না। তবে আবার কি ভেবে ফিরে এলে এই ধোঁকাবাজের কাছে? তুমি জানো মাহির, আমি এখন আর তোমাকে ভালোবাসি না, কেবল ঘৃণা করি, ঘৃণা। কথাগুলো বলার পর মুহূর্তেই অন্বিতা খেয়াল করলো ছবির ফ্রেমের উপর কয়েক ফোঁটা পানি। সে হাসলো, বলল, কি আশ্চর্য মাহির, তোমার জন্য এখনো আমার চোখে পানি আসে। নাস্তা সেরেই নার্সিংহোমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল অন্বিতা। কালকের মতো আজও এই দিকটায় গাড়ি পাচ্ছে না সে। অবশ্য আজ হাতে যথেষ্ট সময় নিয়ে বেরিয়েছে, তাই গাড়ি না পেয়েও নিশ্চিন্ত মনে হাঁটা ধরল সে। কিছুটা সামনে যেতেই ঠিক তার কাছাকাছি এসে থামলো একটা গাড়ি। কপাল কুঁচকালো অন্বিতা। গাড়ির মালিককে দেখার জন্য চোখে দৃষ্টি শুরু করলো। গ্লাস নামলো গাড়িটার। ভেতর থেকে বেশ ফর্মাল গেটআপের একটা লোক বলে উঠল, আপনার কি লিফট লাগবে? অন্বিতা অবাক হলো। এই অপরিচিত অজ্ঞাত লোকটা তাকে লিফটের অফার দিচ্ছে কেন? কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? দুশ্চিন্তার কিছু নেই, আমি আপনার পাশের বিল্ডিংয়েই থাকি। কালো আমি দেখেছি আপনি গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করে পরে পায়ে হেঁটে গিয়েছেন, তাই আজ ভাবলাম আপনাকে লিফট দিয়ে একটু সাহায্য করি। আপনার আপত্তি থাকলে সমস্যা নেই। অন্বিতার টনক নড়ল। এই কি তবে সেই গান গাওয়া ছেলেটা? কিন্তু এই কথাটা সে জিজ্ঞেস করবে কি করে? অপরিচিত লোকটা বলল, এখনো ভরসা পাচ্ছেন না? অন্বিতা দোটানায় পড়ল, কি করবে বুঝতে পারছে না। লোকটাকে দেখে খারাপ মনে হচ্ছে না তার, বেশ ভদ্র কর্পোরেট লোক লাগছে। অন্বিতা বলল, আসলে এই দিকে গাড়ি পাওয়াটা মুশকিল, সামনে মেইন রাস্তায় গিয়ে গাড়ি নিতে হয়। জি আমি বুঝতে পেরেছি সেটা। কোথায় যাচ্ছিলেন আপনি? অপরাজিতা নার্সিং হোমে। আসুন আপনাকে নামিয়ে দেই। আপনার আবার অফিসে যেতে লেট হয়ে যাবে না? না, আমার অফিসও ওই রাস্তাতেই, আপনাকে নামিয়ে দিয়ে চলে যাব। অনেকটা ভরসা পেয়ে অন্বিতা তার গাড়িতে চড়ে বসলো। গাড়িটা চলছে আপন গতিতে। অন্বিতার ভীষণ ইচ্ছে করছে একবার জিজ্ঞেস করতে, আপনি কি সেই প্রতি সন্ধ্যায় গান গাওয়া ছেলেটা? কিন্তু সংকোচ বোধের কারণে পারছে না। পরে মনে হলো সরাসরি জিজ্ঞেস না করে একটু ঘুরিয়ে পেঁচিয়েও তো জানতে পারে। সেই ভেবে সে জিজ্ঞেস করে বসলো, আপনি কি এস এর টাওয়ারে থাকেন? জি, এসআর টাওয়ার এর 4 তলায়। অন্বিতা চমকালো, এই তো মিলে গিয়েছে। সে খুশি হলো মনে মনে। যাক, সেই ছায়া মানবের দেখা পেয়েছে তবে। গানের মতো মানুষটাও বেশ সুদর্শন। অন্বিতা চট করে সংযত করলো নিজেকে, না না, এত গভীরে ভাবা যাবে না। নার্সিং হোমের সামনে গাড়িটা এসে থামলো। লোকটাকে কৃতজ্ঞতা জানিয়ে ভেতরে চলে এলো অন্বিতা। তারপর গিয়ে বসলো নিজের ডেস্কে। বসার 2 মিনিটের মাথায় খবর এলো ডাক্তার মাহির ডাকছে তাকে। অন্বিতা গভীর শ্বাস টানলো। এসে 2 মিনিট, একটু বসার জো নেই। দরজায় নক করে ভেতরে প্রবেশ করলো অন্বিতা। মাহির কোনো এক পেশেন্টের ইসিজির রিপোর্ট দেখছে। সে অন্বিতার দিকে না তাকিয়ে বলল, কার গাড়িতে করে এসেছিলে? অবাক হলো অন্বিতা।
এই লোকটা জানলো কি করে? মাহের তখন নিজ থেকেই বলল, অবাক হওয়ার কিছু নেই। এই নার্সিংহোমের প্রতিটা আনাচে কানাচে সিসি ক্যামেরা আছে। এবার বলো কে সে? পাশের বিল্ডিংয়ের একজন প্রতিবেশী। পুরুষ নাকি মহিলা? এত কিছু জেনে আপনি কি করবেন? কবর দিব তাকে। অন্বিতা আঁতকে উঠে বলল, কি? তেমন কিছু না, আমাদের বিয়ের দাওয়াত দিব। আমি এখনই বিয়ে করব না। বিয়ে নিয়ে তোমার মতামত জানতে চাইনি। ওই প্রতিবেশী পুরুষ না মহিলা সেটা জানতে চেয়েছি। অন্বিতা নাকের পাল্লা ফুলিয়ে নির্বিকার সুরে বলল, পুরুষ। এতক্ষণে চোখ তুলে তাকালো মাহির। কপালের মাঝ বরাবর তিনখানা সরু ভাঁজ স্পষ্ট, তার চোয়াল শক্ত, চোখের দৃষ্টি কঠিন। বলল, কাল থেকে জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমি ব্যতীত অন্য কোনো পুরুষের গাড়িতে উঠবে না। তাচ্ছিল্যের সুরে হাসল অন্বিতা। বলল, বেশ তো, তবে কাল থেকে রিক্সা, সিএনজি, বাস এসব আর কোনো কিছুতেই আমি উঠব না। সেসব তো অন্য পুরুষই চালায়, তাই না? আমি তোমার সাথে মজা করছি না অন্যে। আমিও না স্যার। আপনার হুকুমের এক চুলো নড়চড় হবে না। আমি বরং কাল থেকে প্যাডেলে আসব। তখন আবার লেট হলে বকাবকি করতে পারবেন না কিন্তু। মাহির কুড় হাসল, বলল, বেশ মজা নিচ্ছ দেখছি। শোনো, কাল থেকে আমার একটা গাড়ি তোমার বাসায় পৌঁছে যাবে। গাড়ি নিয়ে তোমাকে আর দুশ্চিন্তা করতে হবে না। খবরদার এমন কিছুই আপনি করবেন না। অবশ্যই করব। দেখুন, কোনো প্রকার বাড়াবাড়ি করবেন না। আমার আপনার গাড়ি লাগবে না। আমি অন্য গাড়ি করে আসতে পারবো। হুঁ, আমার ফিয়ন্সের অন্য পুরুষের গাড়িতে ওঠা আমি বরদাস্ত করব না। তাই আমি যেটা বলেছি সেটাই হবে। অন্বিতা রাগ দেখিয়ে বলল, কখনোই না। আমি আপনার গাড়িতে চড়ব না, মানে চড়ব না। এই বলেই চলে আসতে নেয় সে। মাহির বলল, কোথায় যাচ্ছেন ম্যাডাম? 103 নাম্বার কেবিনের পেশেন্টটাকে দেখে এসে আপডেট জানান এক্ষুনি। অন্বিতা আর ফিরে না চেয়ে চলে গেল সেখান থেকে। মাহির নিজের ল্যাপটপে মনোযোগ দিল। গাড়ির নম্বরটা জুম করে দেখে নিল সে। তারপর কাউকে একটা কল দিয়ে বলল, একটা গাড়ির নম্বর পাঠিয়েছি, দেখ তো গাড়িটার মালিককে। অতঃপর ফোন কেটে নিজের কাজে মনোযোগ দিল ফের। 103 নাম্বার কেবিনে অন্বিতা। হার্ট অ্যাটাকের পেশেন্ট এই বৃদ্ধা, বয়স বেশ। তবে অন্বিতা অবাক হলো কেবিনের ভেতরে এত মানুষ দেখে। একজন পেশেন্টের কেবিনে এত মানুষ থাকলে পেশেন্টের তো নিঃশ্বাস নিতে অসুবিধা হবে। সে গিয়ে বলল, পেশেন্টের খুব কাছের মানুষজন ছাড়া বাকি সবাই দয়া করে বেরিয়ে যান। এত মানুষ থাকলে পেশেন্টের শ্বাস প্রশ্বাসে অসুবিধা হবে। তখন একটা ছেলে বিরক্তির সুরে বলে উঠল, আসছে কোত্থেকে? বড় ডাক্তার। অন্বিতা তার দিকে চেয়ে বলল, বড় বা ছোট যাই হই না কেন, পেশেন্টের ভালোটা অবশ্যই চাই। সেই জন্যই বলছি, কেবিন যত খালি হবে ততই পেশেন্টের জন্য ভালো। আমাদের পেশেন্ট আমরা বুঝে নিব, তুমি যাও তো। এসব নার্সদের জ্ঞান সম্পর্কে আমাদের জানা আছে। অন্বিতা হতভম্ব। কি নিদারুণ অপমান! সে ভ্রুকুচকে বলল, আই অ্যাম এ ডক্টর। আর যদি নার্স হই তাতেও বা কি যায় আসে? নার্সরা কি পড়াশোনা না করেই আপনাদের সেবা দিতে চলে আসে? আরে এত কথা বাড়াচ্ছ কেন? তুমি যাও না এখান থেকে। অন্বিতা এবার রেগে গেল। লোকটা মারাত্মক অসভ্য। সে ক্ষিপ্ত সুরে বলল, আপনি কোন সাহসে আমাকে
তুমি বলে সমর্থন করছেন। আর কোন সাহসে আমাকে কেবিন থেকে বের হতে বলছেন? কেবিন থেকে বের হবেন আপনারা, আমি না। আমি পেশেন্টকে দেখব, তারপর যাব। ছেলেটা তার দিকে তেড়ে এসে বলল, একটা সাদা পোশাক গায়ে লাগিয়ে নিজেকে একেবারে আইনস্টাইন ভেবে ফেলেছ, তাই না? শোনো, তোমার এই 2 টাকার ডাক্তারের আমাদের কাছে কোনো মূল্যই নেই। অন্বিতার ভীষণ রাগ হলো। শুধুমাত্র হাসপাতাল বলে সে সংযত রাখলো নিজেকে, তবে ছাড় দিল না। সে সোজা গেল মাহিরের কেবিনে। মাহির জিজ্ঞেস করলো, পেশেন্টে দেখা হয়ে গিয়েছে? অন্বিতা রেগে বলল, আপনার নার্সিং হোমে কি কোনো রুলস রেগুলেশন নেই? কেন, কি হয়েছে? একজন পেশেন্টের কেবিনে আপনারা কতজন মানুষ অ্যালাউ করেন? 2 থেকে 3 জন, তাও খুব প্রয়োজনে হয়তো একজনই থাকে সব সময়। তবে 103 নাম্বার কেবিনে 10 থেকে 12 জন মানুষ কেন? একটা ছোট্ট কেবিনে রোগীর পাশে এতজন মানুষ থাকলে রোগীটা শ্বাস ফেলবে কি করে? মাহির ভ্রু কুঁচকে বলল, এত মানুষকে অনুমতি কে দিল? তার উপর ওই কেবিনের একটা লোক আমাকে যা নয় তাই বলে অপমান করেছেন। এসব কি আমাকে শুধুমাত্র আপনাদের দুর্বল কর্তৃপক্ষের জন্য শুনতে হয়েছে? মাহির চট করে উঠে দাঁড়ালো, বলল, চলো সেই দুঃসাহসিক ব্যক্তিটাকে দেখে আসি একবার। 103 নাম্বার কেবিনে প্রবেশ করলো 2 জন। মাহিরকে দেখে কেবিনের বাকি মানুষগুলো একটু অপ্রস্তুত হলো বোধ হয়, বিশেষ করে সেই অভদ্র আচরণ করা ছেলেটি। মাহির শক্ত গলায় জিজ্ঞেস করলো, একটু আগে ওনার সাথে খারাপ ব্যবহার কে করেছিলেন? ছেলেটা আমতা আমতা করে বলল, খারাপ ব্যবহার কেউ করে নাই ডাক্তার, আমি তো শুধু। বাকি কথা শেষ হওয়ার আগেই সশব্দে একটা চড় পড়ল ছেলেটার ভরপুর গালে। থ হয়ে গেল সবাই। মাহির তার দিকে খানিক এগিয়ে গিয়ে বলল, এই হাসপাতাল বলে এখনো তোকে জ্যান্ত রেখেছি, নয়তো আমার ফিয়ান্সির সাথে খারাপ ব্যবহার করার অপরাধে তোকে মাটিতে পুঁতে দিতাম। ক্ষমা চা এক্ষুনি। ছেলেটি ঢোক গিলে বলল, আমাকে ক্ষমা করে দেন ম্যাডাম, আমার ভুল হয়েছে। অন্বিতা ইতস্তত সুরে বলল, ঠিক আছে, আর কাউকে কোনোদিন এমন অপমান করে কথা বলবেন না। ছেলেটি মাথা নাড়ল। মাহির বলল, পেশেন্টের বাড়ির যে কোনো একজন লোক ব্যতীত বাকি সবাই বেরিয়ে যান। মাহিরের কথা মতো বেরিয়ে গেল সবাই। তারপর সে একবার গিয়ে পেশেন্টের শারীরিক অবস্থাটা দেখে নিল। সেই কেবিনের নার্সকে ডেকে এনে বলল, নিয়ম ব্যতীত যদি একের অধিক বাড়ির লোক কেবিনে থাকে তবে পরবর্তীতে সে অন্য ব্যবস্থা নিতে বাধ্য হবে। মাহিরের ঠান্ডা ধমকে ভীত হলো নার্স। তাকে আশ্বাস করে বলল, আর কখনো এমন হবে না। মাহির কেবিনে ফিরে আসে আবার। অন্বিতা চলে যায় তার ডেস্কে, চেয়ারে বসে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে। মাহির এখনো আগের মতোই রয়ে গিয়েছে, একজন ডেডিকেটেড প্রেমিক। আগে অন্বিতার দিকে কেউ চোখ তুলে তাকালেই সে সিংহের মতো গর্জন করে উঠত, এখনো তাই, কেবল মাঝখান দিয়ে অনেকটা সময় তাদের মাঝে বেশ দূরত্ব তৈরি করে ফেলেছে। নয়তো এতদিনে তাদেরও একটা সুখের জীবন থাকতো। এসব ভেবে অন্বিতার আজকাল বড্ড আফসোস হয়। পেশেন্ট দেখার মাঝেই মাহিরের ফোনে একটা মেসেজ এলো। সে 1 মিনিট সময় বের করে দেখে। নীল মেসেজটা সেই গাড়ির মালিকের ডিটেইলস সে পেয়ে গিয়েছে। এবার তিল থেকে তাল হওয়ার আগেই ব্যাপারটার ইতি টানতে পারলেই বাঁচে। মধ্যাহ্নভোজের সময় এসেছে। মাহিরের সহকারী অন্বিতার ডেস্কে এলো, জিজ্ঞেস করলো, আপনি কি
সাথে খাবার এনেছেন ম্যাডাম? জি, কেন? নয়তো স্যার বলেছিলেন ওনার সাথে গিয়ে খাওয়ার জন্য। আপনার স্যারকে গিয়ে বলুন আমি খাবার এনেছি, উনি যেন ওনার খাবার খেয়ে নেন। ঠিক আছে ম্যাডাম। অন্বিতা মাথায় হাত দিয়ে বসে, এই লোকটা যা শুরু করেছে আর বেশি দিন লাগবে না পুরো হাসপাতালের অবগত হতে যে তাদের সবার প্রিয় কার্ডিওলজিস্ট মাহির সাহেবের সাথে অন্বিতার বিয়ে ঠিক হয়ে আছে। তখন বাকি মেয়ে ডাক্তারদের আবার কোনো নতুন নাটক শুরু হয় কে জানে। খাবার দাবারের পর একটা মিটিং ডেকেছে মাহির। অন্বিতা তাই আগেই গিয়েছে, সেই মিটিং রুমে বসে আছে। তারপর একে একে আসে বাকি সবাই। মাহির আসে কিছুক্ষণের মধ্যেই, সবাইকে উদ্দেশ্য করে বলে, কাল আমার একটা অপারেশন আছে, সেই অপারেশনে আমাকে সাহায্য করার জন্য কেউ কি আগ্রহী? সবাই হাত তুলল এবার। অন্বিতা জানে সে হাত তুলুক বা না তুলুক মাহির তার নামই নিবে, তাই সেও হাত তুলল। অথচ তার এত নিশ্চয়তাকে বিফলে দিয়ে মাহির অন্য একজন ডাক্তারকে পছন্দ করলো। ছেলে সে। বাকি মেয়েদের এবারও মন খারাপ। অন্বিতা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মাহির বলল, এত নিশ্চিন্ত হওয়ার কিছু নেই, প্রতি অপারেশনে আমি একজন করে নিব এবং অপারেশন থিয়েটারের ভেতর আপনার পারফরমেন্সটা কিন্তু লাইসেন্স হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। যদিও মাহির কথাটা সবার উদ্দেশ্য বলেছে, তবে অন্বিতার মনে হলো এটা যেন কেবল তাকেই বলা হয়েছে। মিটিং শেষ হতেই বাসার উদ্দেশ্যে রওনা দিল সবাই। হাসপাতালের মেইন গেট পার হতেই অন্বিতা দেখে মাহির বাহিরে দাঁড়ানো। তাকে দেখে ভ্রু কুঁচকায় সে। এই লোকটা না তার কেবিনের দিকে গিয়েছিল, তাহলে আবার এখানে কি করছে? মাহির নিজে থেকেই এগিয়ে এসে বলল, চলে আসার আগে আমাকে বলে এসেছো। আপনি তো মিটিংয়ে থাকা অবস্থাতেই সবাইকে ছুটি দিয়ে দিয়েছেন, নতুন করে আর বলার কি আছে? অবশ্যই আছে, সবাইকে ছুটি দিয়েছি, তোমাকে না। অন্বিতা বিরক্তির সুরে বলল, কলেজ পড়ুয়া ছেলেরা যখন নতুন নতুন প্রেমে পড়ে তখন এমন আচরণ করে, আপনার মতো একজন ম্যাচিওর ডাক্তারকে এসব মানায় না। মাহির হাসল। অন্বিতার দিকে এগিয়ে এসে বলল, আমাকে তবে কি মানায় জানি না আমি। তাহলে আমার এমন আচরণই তোমাকে সহ্য করতে হবে। দেখুন স্যার, আমি চাই না হাসপাতালে আপনার আমার সম্পর্ক নিয়ে কোনো আলোচনা সমালোচনা হোক, তাই অন্তত হাসপাতালে থাকা অবস্থাতে আপনি আমার সাথে এই ধরনের আচরণগুলো করবেন না। কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না, অন্বিতা কঠিন স্বরে জবাব দিল। তবে আমার আসে, আমি চাই না কারোর সমালোচনার পাত্রী হতে। কারোর এমন সাহসী হবে না, আমি হতে দিব না। কি করবেন? আজকের মতো মেরে ধরে মানুষের মুখ বন্ধ করবেন? এটা কি একজন ডাক্তারের স্বভাবের সাথে যায়? আমার ভালোবাসার অপমান আমি কোনো অবস্থাতেই বরদাস্ত করব না। অন্বিতা ক্ষিপ্ত সুরে বলল, তবে সেদিন কোন বরদাস্ত করেছিলেন? থামলো মাহির। মুহূর্তেই কথা হারালো সে। অপরাধ বোধটা আবারও মাথা চাড়া দিয়ে উঠল যেন। অসহায় সুরে বলল, চিন্তা শক্তি লোপ পেয়েছিল হয়তো সেদিনের জন্য। নিজেকে আমি আজও ক্ষমা করতে পারিনি। না পারুন, আমি দোয়া করি আপনার অনুশোচনা আপনাকে করে খাক, এমন বদদোয়া দিও না। অন্বিতা কথা বাড়ালো না আর, চলে এলো সেখান থেকে। মাহির চেয়ে রইল সিক্ত চোখে। অন্বিতার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষায় বক্ষস্থল আজ হাহাকার করছে, অথচ মেয়েটা বুঝতেই পারছে না
অন্বিতা তার বাসার গেটের সামনে নামতেই দেখল সেই ছেলেটির গাড়িও এসে নিজ বিল্ডিংয়ের সামনে থেমেছে। অন্বিতা ভাবে ছেলেটা এমন নেমে এসে তার সাথে কথা বলতে চাইলে সে জিজ্ঞেস করে ফেলবে প্রতিদিন সন্ধ্যায় গানটা সেই গান কিনা। কিন্তু অন্বিতাকে আশায় ফেলে ছেলেটা তাকে খেয়াল না করে উপরে চলে গেল। অন্বিতাও আশাহত হয়ে তখন চলে এলো নিজের বাসায়। খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় এসে দাঁড়ালো অন্বিতা। কাঙ্ক্ষিত বারান্দার দিকে নজর তার। ছেলেটা কি একবার বেলা থাকতেই বারান্দায় আসতে পারে না? কেন সন্ধ্যা হলেই আসতে হয় তাকে? আজ যদি একটু ব্যতিক্রম হতো, আজ যদি এই বিকেলেই বারান্দায় গিটার সমেত হাজির হতো সে, তবে হলো না তেমন কিছুই। ভগ্ন হৃদয় নিজের রুমে এসে শুয়ে পড়ল অন্বিতা। শুয়ে শুয়ে ভাবতে ভাবতেই মনে হলো সে এই ছেলেটাকে নিয়ে একটু বেশি ভেবে ফেলেছে না তো? যদি এমন হয় তবে তো সেটা মোটেও উচিত নয়। সে তো নিজেকে ওয়াদা করেছিল আর কাউকে নিয়েই ভাববে না। না না, সেই ওয়াদার খেলাপ আর হতে দেবে না। সন্ধ্যা নামলো। ফর্সা চকচকে আকাশ ছেয়ে গেল অন্ধকারে। তথাপি পশ্চিম দিকটায় এখনো কিছু লাল আভা স্পষ্ট। তবে চারপাশে ঘোলাটে অন্ধকার। নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে আজ আর অন্বিতা বারান্দায় গেল না, বরং চুপচাপ নিজের বিছানার উপর জানালার কাছটায় বসলো। দৃষ্টি যদিও বারান্দার দিকেই, সে কিছু একটা বোঝার চেষ্টা করছে। কিছুক্ষণ বাদেই দেখলো ছেলেটা বারান্দায়, হাতে গিটার। স্পষ্ট না দেখা গেলেও বোঝা যাচ্ছে সব। বেশ অনেকক্ষণ ছেলেটা একই ভাবে বারান্দায় দাঁড়ান। না, আজ গান গাইছে না। অন্বিতাও বসে বসে চুপচাপ দেখছে তাকে, যদিও চেহারাটা তার এখনো অস্পষ্টই রয়ে গিয়েছে। অনেকটা সময় পার হওয়ার পরেও আজ আর সে সুর তুলছে না। অন্বিতা উঠল এবার, বারান্দায় গিয়ে দাঁড়ালো। তবে অবাক করে দিয়ে সঙ্গে সঙ্গেই বেজে উঠল ছেলেটার গিটার। ভ্রু কুঁচকালো অন্বিতার। মস্তিষ্কে হানা দিল নানান চিন্তা। ছেলেটা কি তবে এতক্ষণ তারই অপেক্ষাতে ছিল? কি আশ্চর্য! রোজকার মতো আজ গান গেয়ে ভেতরে চলে গেল অজ্ঞাত ব্যক্তিটি। অন্বিতা তাও কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রয়। এই ছেলেটা তাকে আজকাল বড্ড দুশ্চিন্তা দিচ্ছে, বিভ্রান্ত করছে। এমনিতেই বক্ষস্থলে শান্তি নেই, তার উপর আবার নতুন অশান্তি শুরু করেছে এই ছেলে। অন্বিতা গভীরভাবে শ্বাস টানল। ভেতরে চলে এলো সে। জীবনের স্রোত যে কোত্থেকে কই নিয়ে যাচ্ছে কে জানে। পরদিন সকালে চটপট তৈরি হয়ে নিচে নামলো অন্বিতা। গিয়েই শঙ্কিত হলো সে। গেইটের সামনে বিশাল গাড়িটা তারই অপেক্ষায়। অন্বিতা শীর্ণ বক্ষে এগিয়ে গেল। গাড়িটার সামনে গিয়ে দাঁড়াতেই ভেতর থেকে ড্রাইভার বলল, ম্যাডাম, মাহির স্যার পাঠিয়েছেন। অন্বিতা হতাশ হলো। জলদগম্ভীর স্বরে বলল, আপনি চলে যান, আমি একাই যেতে পারবো। লোকটি নিচু অসহায় সুরে বলল, আমি খালি গাড়ি নিয়ে ফিরে গেলে আমার চাকরিটা আর থাকবে না ম্যাডাম। চমকালো অন্বিতা। বলল, কেন থাকবে না? স্যারের আদেশ কোনোভাবে অমান্য হলে স্যার আমাকে চাকরি থেকে বের করে দিবেন। নিজের রাগ ক্ষোভে একটা অসহায় মানুষের বিপদ হোক, সেটা অন্বিতা চায় না। অনিচ্ছা সত্ত্বেও সে গাড়িতে উঠে বসলো। তাই অন্বিতাকে তার গাড়ি থেকে নামতে দেখে খুশি হলো মাহির। কেবিন থেকে বেরিয়ে অন্বিতার ডেস্কের দিকে গেল। সেই কক্ষে ঢুকতে নিয়েও মাহিরকে দেখে দাঁড়িয়ে পড়ল অন্বিতা। মাহির দেখলো তাকে, চমৎকার হেসে এগিয়ে এলো। বলল, শুভ সকাল। শুভ সকাল। পাশ কাটিয়ে চলে আসতে চায় অন্বিতা। মাহির বলে ওঠে, চলে যাচ্ছ যে? আমার কথা তো এখনো শেষ হয়নি। অন্বিতা থামল, ক্ষীণ সুরে জিজ্ঞেস করল,
আর কি বলতে চান? কাল দাদা ফিরেছেন, আমি দাদাকে নিয়ে আজই তোমাদের বাড়িতে যাব। ভ্রু কুঁচকালো অন্বিতা, জিজ্ঞেস করলো কেন? বিয়ের তারিখ পাকা করতে। অন্বিতার বিভ্রান্ত দৃষ্টি কথার খেই হারায়, সে যেন নিরেট গলায় বলল, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। বয়স 25, এটা মেয়েদের বিয়ের জন্য তাড়াতাড়ি নয়, বরং পারফেক্ট বয়স। অন্বিতা কপাল গোটালো, দৃঢ় স্বরে বলল, আমার জন্য কোনটা পারফেক্ট সেটা আপনার চেয়েও আমি বেশি বুঝি। আমি এখন বিয়ে করব না, মানে করব না। মাহের এগিয়ে এলো তার দিকে, অতি সন্নিকটে এসে রাশভারী স্বরে বললে, বিয়ে তোমাকে করতেই হবে উন্মি, আর সেটা খুব শীঘ্রই। মাহির চলে গেল। স্তব্ধ নির্বাক অন্বিতা চেয়ে রইল অযথাই। কেন হচ্ছে এসব? কেন সে তার জীবনে মাহিরকে আর চায় না? এটা কেন প্রকৃতি মেনে নিতে চাইছে না? কোন দোষের শাস্তি তাকে এভাবে দিচ্ছে? নিজের মতো করে পেশেন্ট দেখে আজ আগেই হাসপাতাল থেকে বেরিয়ে পড়েছে অন্বিতা। মাহিরকে বলে আসার কোনো প্রয়োজন বোধ করেনি। আসার সময় মাহিরের গাড়িতেও আর চড়েনি, একাই রওনা করে। যাওয়ার পথে একটা পার্ক পড়ে তার। আজ কি ভেবে যেন রিকশাকে সে সেখানেই থামতে বলে। ভাড়া মিটিয়ে পার্কের ভেতরে আসে। স্কুল ছুটি হয়েছে, বাচ্চারা এখানে এসে খেলছে এখন। অন্বিতা একটা জায়গায় চুপচাপ গিয়ে বসলো। বাচ্চাদের ছোটাছুটির আর হাসির খিলখিল শব্দ কানে বাজছে তার। ভালো লাগছে। এদিক সেদিক দেখছে। ভ্যানে করে আইসক্রিম বিক্রি করছে এক লোক। ইচ্ছে হলো আইসক্রিম খাবে। উঠে দাঁড়াতেই থমকালো সে। পরিচিত একটা সুর কানে এলো তার। চমকালো, তাকালো আশেপাশে, কিন্তু জই থই কিছু পেল না। চিত্তস্বরে অস্থিরতা দেখা দিল তাকে। প্রখর কৌতূহলে আশপাশটা দেখে ফেললো ভালো মতো। এই সুরটা চেনে সে, প্রতিদিন সন্ধ্যা তো তার এই সুর শুনেই শুরু হয়। কিন্তু এই সুরের মালিককে? কোথায় সে? অন্বিতা আশেপাশে সব জায়গা খুঁজে ফেলে, কিন্তু কাউকে পায় না। বিষণ্ণ মনে আকাশের দিকে চাইল। জীবনের এত হতাশার মাঝে এই নিভু উত্তেজনার দেখা মিলল কেন? কেন হঠাৎই সুরের মানুষের আগমন ঘটল? কোন উদ্দেশ্য? ফিরে আসতে নেয় অন্বিতা। আরে আপনি এখানে? অন্বিতা দাঁড়ালো, পেছন ফিরে চাইল সে। পরিচিত মুখ দেখে প্রসন্ন হাসল, বলল, এমনিতেই একটু রিফ্রেশমেন্টের জন্য এসেছিলাম। ওহ, আমিও তাই। অফিসের এত চাপে বিরক্ত হয়ে বন্ধুকে নিয়ে এখানে এসেছি। এখন কি চলে যাচ্ছিলেন? জি। কোথায় যাবেন? হাসপাতালে না বাসায়? এখন বাসায় চলে যাব। চলুন তবে আমিও বাসায় যাব। না না, আমি একাই যেতে পারবো। একই তো রাস্তা, তবে অসুবিধা কিসের? অন্বিতার তখন মাহিরের কথা মনে পড়ে যায়। মাহিরের ঠান্ডা স্বরের হুমকিকে ভয় পায় সে, তাও নিজের জেদ ধরে রাখতে বলল, ঠিক আছে চলুন। গাড়িতে বসলো দুজন। অন্বিতার মনে অন্য ভাবনা। গানটা কি তবে এই লোকটাই গাইছিলেন? ইতস্তত সুরে অন্বিতা জিজ্ঞেস করলো, আচ্ছা আপনার নাম কি? ছেলেটা তার দিকে একবার চেয়ে বলল, অমিত। অমিত দে। অন্বিতা খানিকটা চমকালো, তার মানে সে হিন্দু। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল তাই। যাক, অবশেষে বেহায়া মনকে বোঝানোর কোনো এক কারণ তো সে পেয়েছে। বাসার ঠিক সামনে চলে এসেছে। অন্বিতা কি ভেবে যেন আবার জিজ্ঞেস করলো, আপনি কি গান করেন? অমিত বলল, ওই টুকটাক, তবে বেশি না। গিটার বাজাতে পারেন নিশ্চয়? অমিত হেসে বলল, না না, গিটার আমি জানি না, তবে ছোটবেলায় তবলা বাজানোটা শিখেছিলাম।
যদিও সময়ের স্রোতে এখন সব ভুলে বসেছি। অবাক হলো অন্বিতা। তার মানে কি বারান্দায় গান গাওয়া ছেলেটা অমিত নয়, অন্য কেউ? বাড়ির সামনে গাড়ি এসে থামতেই অন্বিতা ছেলেটাকে বিদায় জানিয়ে চলে আসে। বাসায় ঢোকা মাত্রই মনে হয় বেশ একটা আয়োজন চলছে বোধহয়। ঘরদোর আজ একটু বেশি পরিষ্কার। অন্বিতা রান্নাঘরের দিকে যায়, দেখে একসঙ্গে আজ মা অনেক রান্নার আয়োজন করেছে। সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, আজ এত আয়োজন কেন মা? আসিয়া বেগম প্রসন্ন হেসে বললেন, মাহির আমাকে কল দিয়েছিল, বলেছে সে আর তার দাদাকে নিয়ে আজই আসবে। পিলে চমকে উঠল অন্বিতার, সশব্দে বলে ওঠে, না, কখনোই না। আসিয়া বেগম কপাল গোটালেন, বললেন, না কেন? অন্বিতা জবাব পেল না জুৎসই, চুপচাপ নিজের রুমে চলে গেল। আসিয়া বেগম ভেবে নিলেন দুজনের মধ্যে হয়তো মনোমালিন্য হয়েছে, ঠিক হয়ে যাবে আবার। কিন্তু তিনি তো আর জানেন না এই মনোমালিন্য ঠিক হবার নয়। গোসল সেরে বেরিয়ে এসে দেখে বিছানার উপর একটা শাড়ি রাখা। অন্বিতা মাকে ডাকলো, মা, মা। ভেতরে এলেন আসিয়া বেগম, জিজ্ঞেস করলেন, কি হয়েছে, ডাকছিস কেন? এই শাড়িটা এখানে কেন? পরার জন্য। এই শাড়িটা পরেই তুই মাহিরের দাদার সামনে যাবি। অন্বিতা ক্ষীণ স্বরে বলল, শাড়ি পরেই যেতে হবে, কামিজ পরে যাওয়া যাবে না। আহা, মাহিরের দাদার সামনে যাবি, ওর একমাত্র অভিভাবক, শাড়ি পরে গেলে দেখতে ভালো দেখাবে। অন্বিতা কথা বাড়ালো না, ইচ্ছে করছে না, মাথা হেলিয়ে বলল, বেশ, তুমি যা বলবে তাই হবে। আসিয়া বেগম খুশি হয়ে বললেন, এই তো আমার লক্ষ্মী মেয়ে, এবার তৈরি হয়ে নে তবে, ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আসিয়া বেগম চলে এলেন সেখান থেকে, দরজাটা ভিড়িয়ে দিয়ে শাড়ি পরতে আরম্ভ করলো অন্বিতা। প্রতিটা শাড়ির ভাঁজে তার পুরনো স্মৃতি তাজা হয়ে উঠতে লাগলো। মাহিরের জন্য প্রথম শাড়ি পরেছিল তার জন্মদিনে। অন্বিতাকে সেই দিন শাড়ি দেখে দেখে সে যেন হুঁশ খুইয়ে বসেছিল, নিজেকে আয়ত্তে রেখেছিল ভীষণ জোর করে। কতবার যে বলেছিল ভালোবাসি, আজ সেসব পুরনো। অন্বিতার আজ আর লজ্জা লাগছে না, প্রথম দিনের মতো আনন্দ হচ্ছে না। একই মানুষের জন্য দ্বিতীয়বার শাড়ি পরছে সে, তাও কেন এত হতাশা, এত বিষণ্ণতা, এত নিস্তব্ধতা কেন? শাড়ি পরা শেষ, আয়নায় দেখলো নিজেকে সুন্দর লাগছে, চুলে পানি পড়ছে এখনো, চোখ মুখ শুকনো নিস্তেজ। কি ভেবে যেন চোখের নিচে একটু কাজল পরে নিল, কপালে কি একটা টিপ দেওয়া উচিত। অন্বিতা ভাবল, পরক্ষণেই মনে হলো টিপ মাহিরের প্রিয়, তাই দিবে না। এরই মাঝে দরজায় পড়ল করাঘাত। অন্বিতা দরজা খুলে দিল গিয়ে। আসিয়া বেগম খানিকটা স্থিরতা দেখিয়ে বললেন, ওনারা চলে এসেছেন, আমি বসার ঘরে বসিয়েছি, তুই কি তৈরি? অন্বিতা ছোট করে নিঃশ্বাস ফেলল, বলল, হ্যাঁ। আসিয়া বেগম তার আপাদমস্তক পরখ করে বললেন, সে কি, ঠোঁট ফাঁকা কেন, একটু লিপস্টিক দে। থাক না মা, না, কেমন মরা মরা লাগছে, অল্প করে দে। অন্বিতা মায়ের মন রাখতে লিপস্টিক লাগালো। আসিয়া বেগম এসে শাড়ির আঁচল টেনে অন্বিতার মাথায় দিলেন, বললেন, ভেতরে যাওয়ার সময় সালাম দিবি। এগুলো আমি জানি মা, তাও মনে করিয়ে দিচ্ছি। বসার ঘরে গেল অন্বিতা, আসিয়া বেগম তার পাশেই। অন্বিতা সালাম দিল, সালামের জবাব দিলেন একজন মহিলা। দাদা আসার কথা ছিল, তাই মহিলার কণ্ঠস্বর শুনে অবাক হয় অন্বিতা। সেকে দেখার জন্য চোখ তুলতেই অন্বিতার চোয়াল শক্ত হয়ে আসে। মহিলাটি হেসে এগিয়ে আসেন, অন্বিতাকে ধরে বলেন,
এসো মা, আমার পাশে এসে বসো। অন্বিতা বসলো, হাত চেপে ধরে নিজেকে শান্ত রাখার যথেষ্ট চেষ্টা চালালো। মাহিরের বৃদ্ধা দাদা হেসে বললেন, মেয়ে তো আমাদের আগেই পছন্দ, এখন তো কেবল ডেট ফিক্সড করার পালা। মহিলাটি সায় দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি আর আপা মিলে পছন্দ মতো একটা ডেট ফিক্সড করে ফেলো, আর এই সুযোগে ছেলে মেয়ে দুজনও একটু কথা বলে নিক। আসিয়া বেগম প্রসন্ন সুরে বললেন, হ্যাঁ সেটাই ভালো। অন্বিতা মা, মাহিরকে নিয়ে তুমি বরং তোমার রুমে গিয়ে কথা বলো, আমরা এইদিকে বড়রা কথা বলছি। অন্বিতা দ্বিমত পোষণ না করে নিজের রুমে চলে এলো। তার পেছন পেছন এলো মাহিরও। বারান্দায় গিয়ে দাঁড়ালো অন্বিতা। মাহিরও এসে উপস্থিত অন্বিতার রুমে। এই প্রথম আগমন তার। বারান্দার এক কোণায় ফেলে রাখা নয়নতারার গাছটা দেখে হাসলো মাহির। বলল, এটাকে এখনো ফেলনি দেখছি। অন্বিতা সেদিকে চেয়ে বলল, গাছের মালিক বেইমানি করেছিল, গাছ তো আর বেইমানি করেনি। দীর্ঘশ্বাস ফেলল মাহির। অন্বিতার দিকে চেয়ে বলল, একবার কি ক্ষমা করা যায় না? অন্বিতার নিরেট শূন্য চোখ, বক্ষস্থলে চলছে এক বিষণ্ণ বিক্ষোভ। নিজেকে ধাতস্থ করার মিথ্যে প্রচেষ্টা চালিয়ে বলল, মাহির, আজ যদি আমি বলি আমি তোমায় কখনো ক্ষমা করব না, তবে তুমি কষ্ট পাবে। সেই কষ্ট একদিন থাকবে, এক মাস থাকবে, এক বছর অথবা এক যুগ, আর তারপর ভুলে যাবে তুমি। অভিমানে হোক, ক্ষোভে হোক, কোনো না কোনোভাবে ঠিকই আমাকে ভুলে যাবে, কিন্তু আমি তোমায় কখনো ভুলতে পারবো না। মাহিরের হৃদকম্পনের বেগ বাড়ল, অস্থির দেখালো তাকে। বলল, এভাবে বলো না, তুমি যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিব, তাও আমায় ছেড়ে যেও না। অন্বিতা হাসল, শুষ্ক নিস্তেজ সেই হাসি। বলল, মনে আছে 3 বছর আগের কথা, আমিও ঠিক এভাবেই বলেছিলাম, আমাকে ছেড়ে যেও না। থেকেছিলে তুমি, তাই বলে প্রতিশোধ নিবে? তাচ্ছিল্যের হাসি হাসলো অন্বিতা। বলল, এত ক্ষমতা কি আমার আছে? তারপর সে এগিয়ে গেল মাহিরের দিকে, তর্জনী আঙ্গুল দিয়ে মাহিরের বুকে ধাক্কা দিয়ে বলল, আমি যে তোমার মতো নির্দয় না। মাহির তার হাতটা নিজের বুকে চেপে ধরে বলল, ক্ষমা করে দাও অন্বি, আমি তোমার এই উপেক্ষা আর সহ্য করতে পারছি না। এখানটায় যে বড্ড যন্ত্রণা হয়। অন্বিতা আর একটু এগিয়ে গেল, মাহিরের চোখে চোখ রেখে বলল, সেই 3 বছর আগে থেকে আজ অবধি এমন এক রাতও যায়নি যেই রাতে তোমার জন্য আমার বুকে যন্ত্রণা হয়নি, আর সেই যন্ত্রণার জন্য শুধু তুমি দায়ী। আমি বারবার বলেছিলাম, কেঁদেছিলাম, তাও তুমি আমাকে বিশ্বাস করোনি। হাজারবার বলেছি আমি কিছু করিনি, হাজারবার বলেছি আমি নির্দোষ, কিন্তু তুমি তোমার কাজিনের কথা শুনে এক বাক্যে সব বিশ্বাস করে নিলে। নিদারুণভাবে ভুলে গেলে আমাদের 2 বছরের সম্পর্ক। অন্য সবার মতো তুমিও আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুললে, অথচ একটা বারের জন্য খুঁটিয়ে দেখলে না সব। আমার ভালোবাসা, আমার বিশ্বাসের কোনো মূল্য দিলে না। মাহিরের উদ্বিগ্ন সুর বলল, পরে সবটা আমি জানতে পেরেছিলাম, কিভাবে নিতু আর তোরান মিলে এই জঘন্য কাজটা করেছিল। আমি ওদের নামে মামলা দিতে চেয়েছিলাম, কিন্তু ফুপির জন্য পারিনি। অন্বিতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, তোমার ফুপিও সেদিন আমাকে কম অপমান করেনি, তাও তুমি আজ তাকে নিয়ে এখানে এলে। দাদা ভাই কিছু জানেন না, ফুপিকে দাদা ভাই সাথে এনেছেন। আই এম সরি অন্নি, আই লাভ ইউ। অন্বিতা ক্ষুব্ধ সুরে বলল, আই হেট ইউ, আই নো, আই লাভ ইউ টু। অন্বিতা সরে এলো, রাগ দেখিয়ে বলল,
মজা করবে না একদম? আমি একদম মজার মুডে নেই, বিয়ের মুডে থাকলেই হবে। অন্মিতা ভ্রু কুঁচকালো, বলল, আমি না করলে এই বিয়ে কখনোই হবে না। আমি জানি তুমি না করবে না। কেন করব না? 3 বছর আগে যা ঘটেছিল, একই ঘটনা আবার যে পুনরাবৃত্তি হবে না, তার কি নিশ্চয়তা? মাহির এগিয়ে এলো, অন্বিতার 2 হাত নিজের হাতের ভাঁজে নিয়ে বলল, ওয়াদা করছি আর একটুও কষ্ট দিব না তোমায়। অন্বিতা ঢোক গিলল, রাশভারী স্বরে বলল, তোমাকে যে আমি আর বিশ্বাস করতে পারছি না। শুধু একবার বিশ্বাস করো, একবার। মাহিরের চোখে মুখে অনুশোচনা। অন্মিতা ঘোর দ্বিধায় পড়েছে। আরেকটা সুযোগ কি দেওয়া উচিত? এই চিন্তা মস্তিষ্কে উকি দেওয়া মাত্রই স্নায়ুগুলো সজাগ হয়ে চট করে সংকেত পাঠিয়ে জানায়, এই মানুষটাই সেদিন সবার মতোই তোর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিল। তুই কি তাকে এত সহজেই ক্ষমা করে দিবি? পরক্ষণেই নিজেকে আবার পাহাড়ের ন্যায় দৃঢ় করে ফেলে অন্বিতা। ভাবে একবার গলে দেখেছিল, মানুষ পা মারিয়ে গিয়েছে, আর গলা যাবে না। তাই এসব ভাবনার মাঝেই অস্থির অস্পষ্ট চোখের দৃষ্টি কিছু একটা আটকে গেল তার। বারান্দায় গলিয়ে রুমের ভেতর থেকে আসা একটা দৃশ্য। গিটার নিয়ে স্কাইউচে বসা ছেলেটা অন্বিতার পরিচিত ঠেকছে। অন্বিতা চোখ শুরু করে। জানালা আর বারান্দার গ্রিল টপকে আসা প্রতিচ্ছবিতে তার মুখটা স্পষ্ট নয়, তবে সে দেখতে পাচ্ছে মানুষটাকে। গিটারের এই সুরও চেনা তার। অন্বিতার সামনে মনোযোগী গভীর দৃষ্টি দেখে মাহির সেদিকেই চাইল, তবে দেখলো না কিছুই। জিজ্ঞেস করলো, কি দেখছো এভাবে? স্তম্ভিক হলো অন্বিতা, বলল, কই কিছু না তো। মাহির অন্বিতার গালে হাত রেখে ক্ষীণ সুরে বলল, তবে ওই দিকে কি দেখছো? গাল থেকে হাত সরিয়ে নিল অন্বিতা, বলল, কিছু না। বললে না তো কিছু, আরেকবার কি বিশ্বাস করা যায় না? অন্বিতার দীর্ঘশ্বাস ফেলল, জলদ গম্ভীর সুরে বলল, বিশ্বাস যে ঠুকনো জিনিস না মাহির। তুমি যেভাবে আমার বিশ্বাসে আঘাত করেছ, তারপর আমি কি করে আবার তোমায় বিশ্বাস করব? আমার যে এখন ভয় হয়। ওয়াদা করেছি তো, শুধু আর একটা সুযোগ দাও। অন্বিতা কিছু বলার আগেই একটা সুর ভেসে এলো, আমি তোমারই বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত সুখ পাই গো। কে গাইছে? মাহির বিস্ময়াবিষ্ট সুরে প্রশ্ন ছুড়ল। অন্বিতা তাকে দেখিয়ে বলল, ওই বাসায় একজন ব্যাচেলর থাকেন, দারুণ গান করেন উনি। ভ্রু কুঁচকে সেদিকেই তাকায় মাহির, জিজ্ঞেস করে, সেই ব্যাচেলর যে তোমাকে তার গাড়িতে করে আমার নার্সিং হোমে নামিয়ে দিয়ে গিয়েছিল? অমিত দে। অন্বিতা চমকালো, জিজ্ঞেস করলো, তুমি এত কিছু জানো কি করে? তোমার সাথে সংযুক্ত সব কিছুই আমাকে জানতে হয়। বাই দ্য ওয়ে, ওটাও মোটেও দারুণ গান না। আমিও এর থেকে ভালো পারি। অন্বিতা রগর সুরে বলল, তবে একটা গেয়ে দেখাও। মাহির হেসে মাথা ঝাঁকালো, তারপর গলা ছেড়ে গান টান দিল সুরে। যে 2 লাইন গাইতেই দেখলো অপর বারান্দাতে একটা ছেলে এসে দাঁড়িয়েছে, হাতে গিটার। তার গানের সুরের সাথে মিলিয়ে গিটার বাজাচ্ছে।
অন্বিতা খেয়াল করলো ছেলেটাকে। আজ সে নিশ্চিত এতদিনই সে এই ছেলেটারই গান শুনে এসেছে। কি চমৎকার তার গিটার বাজানো, কি চমৎকার তার ভাবমূর্তি। অন্বিতা নিষ্পলক তাকিয়ে রইল কিছুক্ষণ। হঠাৎ কি ভেবে আবার মাহিরের দিকে চাইল। মাহিরও ছেলেটাকে অবাক দৃষ্টিতে দেখছে আর গাইছে। অন্বিতা খেয়াল করলো সে মাহিরকে দেখে এখনো যেভাবে মুগ্ধ হয়, অন্য কাউকে দেখে ঠিক একইভাবে মুগ্ধ হতে পারে না। আর কি আশ্চর্য, মাহির গান শেষ করতেই ছেলেটি হাততালি দেয়, চমৎকার হেসে বলে, আপনি তো খুব ভালো গান করেন। মাহির হেসে জবাবে বলল, আপনিও খুব দারুণ গিটার বাজান, আমার ভাইয়ের থেকে শেখা। আমার ভাইও খুব চমৎকার গান করেন। অন্বিতা চট করে প্রশ্ন করলো, প্রতিদিন সন্ধ্যায় আপনি গান করেন না? ছেলেটা মৃদু হেসে বলল, না না, আমি তো আজই ভাইয়ার বাসায় এলাম, বোধ হয় ভাই করেন। অন্বিতা ছোট্ট করে বলল, ও, আপনার ভাই ভালো গান করেন। ছেলেটি হেসে বলল, ভাইয়ের জন্য ধন্যবাদ। আপনারা তাহলে কথা বলুন, আমি ভেতরে যাই। ছেলেটি ভেতরে চলে গেল। মাহির ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, প্রতিদিন সন্ধ্যায় ওই ছেলের ভাই গান করে? অন্বিতা তার দিকে চেয়ে বলল, হ্যাঁ, একদিনও বাদ যায় না। ও, তার প্রশংসা তো খুব সুন্দর করতে পারলে, তাহলে আমি কি দোষ করলাম? তুমিও ভালো গান। এতটুকুই বুঝেছি, শুধুমাত্র ফর্মালিটি। অন্মিতা কিছু বলার আগেই মাহিরের ফুপি সেই রুমে এলেন। ডাকলেন, মাহির, অন্বিতা কোথায় তোমরা? বারান্দা থেকে ভেতরে এলো দুজন। মাহির জিজ্ঞেস করলো, ডেট কি ফিক্সড হয়েছে ফুপি? হ্যাঁ, আগামী মাসের 7 তারিখ। 1 মাসের ব্যবধান শুনে মাহির হতাশ হলো। বলল, 1 মাস পর কেন? এই মাসে কি ডেট ফেলা যেত না? ফুপি হাসলেন, বললেন, বাবা, তোর তো দেখছি খুব তাড়া। অন্বিতা আমার ভাইপোকে একেবারে পাগল করে ছেড়েছে। বিরক্ত হলো অন্বিতা, বিপৎস বিস্প্রহ সুরে বলল, আপনার ভাইপো আগ থেকেই পাগল ছিল, আমি তাকে পাগল বানাইনি। রবিকুর হেসে বললেন, তা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা চলো বসার ঘরে চলো এখন। সব কথাবার্তা পাকাপাকি করে তারা প্রস্থান ঘটালেন। অন্বিতা আর রাগ করেনি, ইচ্ছে জাগেনি, আর জানে না ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে। মাহিরকে দ্বিতীয় সুযোগ দিয়ে আদৌ ঠিক করছে কিনা সেটা নিয়েও যথেষ্ট দ্বিধায় আছে সে। আপাতত ফ্রেশ হয়ে বারান্দায় এসে দাঁড়ায়। তার যথাচিত মনে উকি দিচ্ছে যত সব আজগবি চিন্তা ভাবনা। পাশের বিল্ডিংয়ের এই ছেলেটাকে তার কাছে বেশ রহস্যময় লাগছে। মনে হচ্ছে যেন ছেলেটা ইচ্ছে করে তার কাছে নিজেকে ধরা দিচ্ছে না। কিন্তু কেন? এমন নয় যে ছেলেটা তার পূর্ব পরিচিত হওয়ার কোনো সম্ভাবনা আছে। বাবার পর এক মাহির ব্যতীত আর দ্বিতীয় কোনো পুরুষের সাথে তার কোনো আলাপ নেই। তাই এই অজ্ঞাত ছেলে আর যাই হোক, কোনোভাবেই তার পূর্ব পরিচিত হতে পারে না। আনমনে এইসব ভাবতে ভাবতেই হঠাৎ কিছু একটা দেখে চমকায় অন্বিতা। মনের প্রশ্নেরা সব জট পাকিয়ে ফেলে। কি আশ্চর্য, বারান্দায় একটা কালো রঙের বোর্ড, সেখানে আবার সাদা অক্ষরে লেখা, বিয়ে করেছেন। অন্বিতা হতভম্ব, হতবাক। প্রশ্নটা কি তাকেই করলো? কিন্তু কেন? কোনোভাবেই এই কেনর উত্তর পাচ্ছে না অন্বিতা। অনেক ভেবেও না, এত চিন্তারা ডানা মেলল, প্রসারিত হলো তাদের মাত্রা। অনেকক্ষণ সেদিকে একইভাবে তাকিয়ে থেকে নিজের রুমে চলে এলো সে। নিজেকে বোঝালো, এসব নিয়ে আর ভাবা যাবে না। ওই ছেলে কে না কে, তাকে
নিয়ে এত ভাবার কি আছে? মস্তিষ্ক বুঝলেও মন বোঝে না। মনের বেহায়া তাড়নায় কোনো রকমে বিকেল কাটিয়ে সন্ধ্যায় আবারও বারান্দায় গেল সে। তবে এবার আগের থেকেও দ্বিগুণ মাত্রায় অবাক হলো। অন্মিতার কপালে ভাঁজ পড়েছে, চোখের দৃষ্টি হয়েছে তীক্ষ্ণ। কেন লোকটা এমন লুকোচুরি খেলছে? ধরা কেন দিচ্ছে না স্পষ্টতার সাথে? অন্বিতা একটু কাছাকাছি এগিয়ে গেল। তার বারান্দা থেকে অপর পাশের বারান্দার খুব একটা দূরত্ব নয়, 3 ফুটের মতো। সেই অজ্ঞাত ছেলেটি বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে, সন্ধ্যার আবছায়া বা তার বাতাবরণে বোঝার জন্যই সে কি করছে। কপালের ভাঁজ সোজা করলো অন্বিতা, নিজেকে ধাতস্থ করলো কিছুটা। গলার স্বর খানিকটা চওড়া করে বলল, আপনি আমাকে দেখেছেন? উত্তরে এলো না কেন। অন্বিতা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিরক্ত হলো। চলে আসার জন্য ঘুরে দাঁড়াতেই বাতাসে ভেসে এলো এক পুরুষালী ভারী স্বর, আপনার কেন মনে হলো যে আমি আপনাকে দেখছি? ঘুরে তাকালো অন্বিতা, রেলিং ঘেঁষে দাঁড়ালো, বলল, আপনার ভাবমূর্তি দেখে আমার মনে হচ্ছে যে আপনি আমাকেই দেখছেন। আপনার মনে হওয়া সঠিক নাও হতে পারে। তবে কি দেখছেন? এই যে সন্ধ্যার প্রকৃতি। আপনার বারান্দা থেকে আমার বারান্দা ব্যতীত আর কিছুই দেখা যাওয়ার কথা না। অযথা মিথ্যা বলবেন না। ছেলেটা হাসলো, বলল, বা আপনার আন্দাজ তো দারুণ। এবার বলুন কেন দেখছিলেন? আপনার বারান্দায় দেখছিলাম। আপনি এসে আমার দৃষ্টিতে ব্যাঘাত ঘটিয়েছেন। অন্বিতা বিরক্তির সুরে বলল, আমার বারান্দাতে দেখার মতো কিছু নেই। বাই দা ওয়ে, আজ গান করবেন না? আপনি শুনতে চাইলে করতে পারি। আপনি কি রোজ আমাকে শোনানোর জন্য গান করেন? বলতে পারেন তেমন কিছুই। অন্বিতা কপাল কুঁচকালো, বলল, কেন? আমাকে শুনিয়ে ইমপ্রেস করতে চান? ছেলেটা হাসলো ফের, বলল, আপনাকে ইমপ্রেস করে আমার লাভ? আপনি তো আর আমাকে বিয়ে করবেন না। হতভম্ব হলো অন্বিতা, ছেলেটা তো ভারী অসভ্য। প্রথম কথোপকথনে কোনো ছেলে কোনো মেয়ের সাথে এভাবে কথা বলে নাকি? আমাকে অসভ্য ভাবছেন? তার মানে আপনি ইচ্ছে করে অসভ্যতামো করছেন? না, আসলে আমি এমনই। বিকেলে বোর্ডের লেখাটা আপনি লিখেছিলেন। কোন লেখাটা? না বোঝার ভান করবেন না। জি, আমিই লিখেছি, তবে আপনাকে না। আরও একটা মিথ্যা বললেন। মিথ্যে কেন হবে? তবে কাকে লিখেছেন? আপনার কি বিয়ে হতে চলেছে? জি। ছেলেটা হেসে রগর সরে বলল, তো আপনার যে বিয়ে সেটা আমি কি করে জানবো? আপনি ইচ্ছে করে করছেন সব। কি করছি? এই যে আমাকে ধোঁয়াশার মধ্যে ফেলছেন। আপনি দিনের বেলায় বারান্দায় কেন আসেন না? আসি তো। এত মিথ্যা কেউ কি করে বলে? আমি আপনাকে একদিনও দেখিনি। আপনি দেখেন না মানে এই নয় যে আমি বারান্দায় আসি না। আমি যখন বারান্দায় আসি আপনি তখন বারান্দায় আসেন না, তাই দেখতেও পান না। ঠিক আছে, এখন আলো জ্বালান, আমি আপনাকে দেখব। বিয়ের আগে নিজের হবু স্বামী ব্যতীত অন্য কাউকে দেখতে নেই। মজা করবেন না একদম। আমার এসব পছন্দ হচ্ছে না। আপনি এসব ধোঁয়াশা মিটিয়ে আমার সামনে আসুন প্লিজ। কিছু মানুষ আড়ালে থাকাই শ্রেয়। হয়তো সামনে এলে আর তাকাতে ইচ্ছে করবে না। খানিকটা রেগে গেল অন্বিতা, বলল, বেশ তবে। আর বারান্দায় আসবেন না, গান গাইবেন না একদম। সে কি? তাহলে আপনি আপনার কফি উপভোগ করবেন কি করে?
অন্বিতা বিরক্ত হয়ে বলল, দরকার পড়লে কফি খাওয়া বন্ধ করে দিব। ছেলেটা হেসে বলল, আপনি ভীষণ রাগী। আপনার হবু স্বামীর কপাল পুড়েছে বোধ হয়। আমার হবু স্বামীকে নিয়ে আপনার না ভাবলেও চলবে। অন্বিতা রাগ দেখিয়ে চলে আসতে নেয়, তখনই এক সুর গানে আসে তার, সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না, আজ নিশীতে কাছে থাকো না, বলো না। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। সোয়াল শক্ত করে পেছন ফিরে চাইল অন্বিতা। ছেলেটা শব্দ করে হাসলো, বলল, চিন্তা করবেন না, আপনার জন্য গাইনি। দাঁতে দাঁত চেপে অন্বিতা বলল, আমি কিন্তু আপনার ফ্ল্যাটের মালিককে বিচার দিব। আহা, এত নরম সুরে বললে কেউ ভয় পাবে বলুন। জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে সংযত করলো অন্বিতা। ছেলেটার ওপর অযথাই খুব রাগ হচ্ছে তার। বলল, আজ ওয়ার্নিং দিচ্ছি, পরের বার ডিরেক্ট কমপ্লেইন করব। ঠিক আছে, আমি আপনার কমপ্লেইনের অপেক্ষায় রইলাম। অন্বিতা রুমে চলে আসে। এই ছেলেটা মারাত্মক অসভ্য। কয়েক মুহূর্তের ভেতরেই তার মাথা গরম হয়ে গিয়েছে। নিশ্চয়ই সদ্য ভার্সিটিতে ওঠা কোনো চটপটে যুবক। কথা শুনেই বোঝা যায় কতটা পরিপক্ক। পরদিন সকাল সকালই নার্সিংহোমে চলে আসে অন্বিতা। নিজের ডেস্কে গিয়ে বসে। আজ মাহির এখনো আসেনি। সকালে আসায় খুব একটা চাপও নেই তার। তাই ভাবলো বসে না থেকে নার্সিংহোমটা একটু ঘুরে দেখা যাক। এই ভেবেই হাঁটা ধরলো সে। অপরিচিতা নার্সিংহোম, এই নামটা অন্বিতাই পছন্দ করেছিল। তখন মাহির সবেই তার ইন্টার্ন শেষ করেছে। তার আগ থেকেই চলছিল তার এই নার্সিংহোমের কাজ। বলেছিল উদ্বোধনের দিন ফিতাটা তাকে দিয়েই কাটাবে, কিন্তু তা আর হয়নি। তার আগেই শেষ হয়ে গিয়েছিল সব। অন্বিতা করিডোর পার হয়ে বারান্দায় এসে দাঁড়ালো। নার্সিংহোমের প্রতিটা করিডোরে নয়নতারা গাছের উপস্থিতি লক্ষণীয়। নয়নতারা অন্বিতার প্রিয় ফুল। সে বারান্দা থেকে দেখল মাহিরের গাড়িটা আসছে। দীর্ঘশ্বাস ফেলল, ফিরে এলো নিজের ডেস্কে। আবার কিছুক্ষণ বাদে মাহিরের সহকারী এলো, বলল, স্যার ডাকছে আপনাকে। অন্বিতা না তাকিয়েই উঠে দাঁড়াতেই সহকারী বলল, আপনাকে না ম্যাডাম, ওনাকে। অন্বিতা দেখল তমা নামের মেয়েটা। তার রংচটা ঠোঁটে চওড়া হাসি। বসে পড়ল অন্বিতা। মেয়েটার এত খুশি দেখে বিরক্ত হলো সে। তমা ফিরে এসেছে, তবে যাওয়ার সময়ের সেই চওড়া হাসিটা এখন আর দেখা যাচ্ছে না, বরং আষাঢ়ি মেঘে যেন ছেয়ে গেছে মুখটা। অন্বিতা তার দিকে চেয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ওই লোকটা ভীষণ খারাপ দেখতে, একেবারে চকলেট। তো কি হয়েছে? মুখটা একদম করল্লার মতো তিতা। ঠোঁট চেপে হাসি আটকালো অন্বিতা। বলল, কেন বকেছে তোমায়? হ্যাঁ, আমি কালকে রক্ত নেওয়ার সময় রক্ত খুঁজে পাচ্ছিলাম না বলে 3-4 বার ভুল জায়গায় সুই দিয়ে ফেলেছি। সেটার খবরও ওনার কাছে চলে গিয়েছে, কি করে বুঝি না। এখন সেই জন্যই বকেছেন। থাক, কষ্ট পেও না। ভুল করলে সিনিয়ররা বকবেন, এটাই স্বাভাবিক। আর আমরা তো ওনার আন্ডারেই কাজ করছি, তাই না? মন খারাপ করে রেসকে বসলো তমা। তার এই হ্যান্ডসাম ড্যাশিং ডাক্তারকে নিয়ে দেখা সব স্বপ্ন ভেঙে গেল আজকের একটু বকা শুনেই। একজন ডাক্তার এসে অন্বিতাকে ডেকে নিয়ে তার ডেস্কে বসালো। বলল, আপনি এই দিকটা আধ ঘন্টার জন্য সামলান। আমার বাসায় যাওয়াটা এখন খুব জরুরি। অন্বিতাকে তার কিছু বলার সুযোগ না দিয়েই ডাক্তার দ্রুত চলে গেল সেখান থেকে। অন্বিতা পড়েছে বিপদে। ইন্টার্ন ডাক্তার সে, হুট করেই একটা দায়িত্ব দিলেই তো আর করতে পারবে না।
সংকোচ নিয়ে তাও বসে রইল সে। এরই মাঝে সে কেবিনে ছুটে এলো দুজন মহিলা, তার মধ্যে একজন প্রেগন্যান্ট। যিনি প্রেগন্যান্ট তিনি চিৎকার করে কাঁদছেন। পাশের মহিলা অস্থির সুরে বলতে লাগলেন, ম্যাডাম ম্যাডাম, আমার মায়াডারে দেখেন, ওর তো ডেট আরও পরে, কিন্তু হঠাৎ করেই ব্যথায় চিৎকার দেওয়া শুরু করেছে। আপনি কিছু একটা করেন ম্যাডাম। অন্বিতা দ্রুত উঠে দাঁড়ালো, বলল, ওনাকে বেডে শুইয়ে দিন, আমি ডাক্তার আনছি। ম্যাডাম আপনিও তো ডাক্তার, আপনি দেখেন না আমি গাইনি ডিপার্টমেন্টের না। আপনি ওনাকে একটু শান্ত করার চেষ্টা করুন, আমি এক্ষুনি আসছি। এই বলে অন্বিতা দ্রুত সেই কেবিন ছেড়ে বেরিয়ে এলো। এখন গাইনি ডিপার্টমেন্টের কোনটা সেটাই বুঝতে পারছে না সে, তাই দ্রুত মাহিরের কেবিনে যায়। মাহির তখন পেশেন্ট দেখায় ব্যস্ত। আচমকা কেবিনে ঢুকে পড়ায় মাহির ভ্রু কুঁচকে তাকায় পেশেন্টের সামনে, বলে খানিকটা রাগী গলায় বলে, এভাবে হুট করে ঢুকে পড়া কোনো ধরনের অভদ্রতা। অন্বিতা থতমত খেল, উদ্বিগ্ন সুরে বলল, স্যার একজন গাইনোকোলজিস্ট দরকার। 11 নম্বর কেবিনে একজন পেশেন্ট এসেছেন। 11 নম্বর কেবিনের ডাক্তার কোথায়? উনিও তো গাইনোকোলজিস্ট। অন্বিতা পড়ল বিপাকে। এবার সে কি করে বলবে যে তাকে কেবিনে বসিয়ে ডাক্তার তার বাসায় গিয়েছে? অন্বিতা ইতস্তত সুরে বলল, ওই কেবিনের ডাক্তার একটু ওনার বাসায় গিয়েছেন। রেগে গেল মাহির, ক্ষুব্ধ সুরে বলল, ডিউটি টাইমে উনি কার অনুমতি নিয়ে বাসায় গিয়েছেন? হয়তো কোনো ইমার্জেন্সি। সেটা কি কাউকে জানিয়েছেন উনি? আপনাকে বলে গিয়েছেন? আপনি ওনার হয়ে সাফাই গাইছেন কেন? মাথা নোয়ালো অন্বিতা, বলল, আসলে স্যার উনি আমাকে কেবিনে রেখে গিয়েছিলেন। এবার আরও বেশি রাগ হলো মাহিরের। সেই চওড়া গলায় বলে, আপনি কি গাইনি ডিপার্টমেন্টের? উনি কোন আক্কেলে আপনাকে বসিয়ে চলে যেতে পারেন? এই জ্ঞান নিয়ে উনি ডাক্তারি করছেন? মাহিরের উঁচু গলার স্বরে খানিকটা ভয় পেয়ে যায় অন্বিতা। মাহির তার সহকারীকে ডেকে আনে, বলে, ওই কেবিনে একজন গাইনোকোলজিস্ট পাঠাতে। আর সাথে বলে, ওই কেবিনের ডাক্তার এলে যেন তার কাছে পাঠিয়ে দেয়। সহকারী তার কথা মতো কাজ করতে গেল। মাহির এবার ভ্রুকুটি করে তাকালো অন্বিতার দিকে, গম্ভীর সুরে বলল, আর আপনি লাঞ্চের পর আমার সাথে দেখা করবেন। এখন আসুন। অন্বিতা চলে এলো কেবিন থেকে। মানুষের উপকার করেও আজকাল শান্তি নেই। মাহির তার কাজ নিয়ে খুব সিরিয়াস, এটা সে জানে। কাজের ক্ষেত্রে সে কাউকে ছাড় দেয় না। অন্বিতাও যে আজ ছাড় পাবে না সেটা সে বেশ বুঝতে পারছে। দুপুরের আগে অবধি চিন্তায় রোগে দেখলো অন্বিতা। সহকারী এসেছে, অন্বিতাকে বলল, স্যার আপনাকে ডাকছেন। ঢোক গিলল অন্বিতা। মাহিরকে সে যদিও খুব একটা ভয় পায় না, তবে সে রেগে গেলে অন্য কথা। মনে সাহস জুগিয়ে মাহিরের কেবিনের কাছে গেল। দরজায় নক করে জিজ্ঞেস করলো, আসবো স্যার? আসুন। গলার স্বর সুবিধার ঠেকল না। ধীর পায়ে ভেতরে এলো সে। কেবিনে দেখলো সেই জুনিয়র ডাক্তারও উপস্থিত। মাথা নুইয়ে সে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। অন্বিতা তার পাশেই দাঁড়ালো। মাহিরের চোখ মুখ দৃঢ়। সে জলদ গম্ভীর সুরে বলল, ডাক্তার রায়না, আপনি কোন জ্ঞানে আপনার কেবিনের একজন ইন্টার্ন ডাক্তারকে বসিয়ে গেলেন? তার উপর সে আবার অন্য ডিপার্টমেন্টের। আজ ঠিক কতগুলো ভুল আপনি করেছেন সেটা কি আপনি আন্দাজ করতে পেরেছেন? রায়না নামের ডাক্তারটি ঢোক গিলল। গলাটা যেন শুকিয়ে এসেছে তার। ভয় আর জড়তার জিভ ভার হয়ে আছে। যৎসই কোনো জবাব পাচ্ছে না।
মাহিরের গলার স্বর চওড়া হলো। সে বলল, প্রথমত আপনি ডিপার্টমেন্টকে না জানিয়েই আপনার বাসায় গিয়েছেন। দ্বিতীয়ত আপনার কেবিনে বসিয়ে গিয়েছেন অন্য ডিপার্টমেন্টের একজন ইন্টার্ন ডাক্তারকে। এবার বলুন, আপনার এই মূর্খতার জন্য আপনাকে ঠিক কী শাস্তি দেওয়া যায়? রায়না নিভু সুরে বলল, এবারের মতো ক্ষমা করে দিন স্যার। আপনাকে ক্ষমা করে আমি কি আমার নার্সিংহোমের বদনাম করব? রায়না অসহায় সুরে বলল, আর হবে না স্যার। মাহিরের মন গলল না। সে বলল, আগামী 2 মাসের জন্য আপনাকে সাসপেন্ড করা হবে। আঁতকে উঠল রায়না আর অন্বিতা। মাহির যে এতটা কঠোর হবে অন্বিতা ভাবেনি। রায়না অনুরোধ করলো খুব, কিন্তু মাহিরকে তার সিদ্ধান্ত থেকে এক চুলও হটাতে পারল না। সে বিধ্বস্ত, বিষণ্ণ মনে বেরিয়ে গেল কেবিন থেকে। এখন কেবিনে কেবল অন্বিতা। সে ঝিম মেরে দাঁড়িয়ে আছে। মাহির এবার তার দিকে চাইল, রাশভারী স্বরে বলল, আমাকে না জানিয়ে অন্য ডিপার্টমেন্টের ডক্টরের কেবিনে বসার জন্য এখন আপনাকে কি শাস্তি দিব বলুন অন্বিতা? অন্বিতা ক্ষীণ স্বরে বলল, আপনার যা খুশি। বসা থেকে উঠে দাঁড়ালো মাহির। অন্বিতার কাছে গেল, তার বরাবর টেবিলে হেলান দিয়ে বলল, যা খুশি। অন্বিতা চোখ তুলে তাকালো মাহিরকে দেখে। বর্তমানে তার কিঞ্চিত ভয় লাগছে মনে, তাও সাহস করে বলল, জি। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল মাহির। বলল, আজ থেকে আগামী 1 সপ্তাহ দিনরাত উভয় সময় আপনি ডিউটি করবেন। অন্বিতা হতবাক। নাইট ডিউটি? এমনিতে সপ্তাহে 1 দিন পরে তার, আর এখন 1 সপ্তাহ টানা নাইট ডিউটি। সে অনুনয়ের স্বরে বলল, স্যার সময়টা কি একটু কমানো যায় না? না, কেবল বাড়ানো যেতে পারে। বাড়াবো? মাথা ঝাঁকালো অন্বিতা। বলল, না না, দরকার নেই। অন্বিতার ঠিক সম্মুখে গিয়ে দাঁড়ালো মাহির। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, পরের বার কিছু করার আগে অবশ্যই আমাকে আগে জানাবে। অন্বিতা সম্মতি জানালো। মাহির বলল, যাও এবার কাজের প্রস্তুতি নাও। কেবিন থেকে বেরিয়ে আসে অন্বিতা। এই নাইট ডিউটিটা তার মোটেও পছন্দ না। আর এখন কিনা টানা 1 সপ্তাহ নাইট ডিউটি করতে হবে। বিষণ্ণ মনে ক্যান্টিনে গিয়ে 1 কাপ কফি খেয়ে নিল সে, যদি কফি খেয়ে মনে একটু শান্তি পায়। বিকেলের দিকে বাসায় এসেছিল অন্বিতা। ফ্রেশ হয়ে খানিকটা বিশ্রাম নিয়ে এখন আবার তৈরি হচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য। আসিয়া বেগম তার রুমে এলেন তখন। জিজ্ঞেস করলেন, আজকে কি নাইট আছে? অন্বিতা হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, হ্যাঁ মা। মন খারাপ করে বিছানায় বসলেন আসিয়া বেগম। বললেন, তোর নাইট থাকলে আমার একদমই ভালো লাগে না। পুরো রাত আমার একা থাকতে হয়। অন্বিতারও মন খারাপ হলো। সে মায়ের পাশে বসে বলল, এই পুরো সপ্তাহ আমার নাইট থাকবে মা, আমারও ভালো লাগছে না। মেয়ের গালে হাত রেখে আসিয়া বেগম আদুরে গলায় বললেন, ভালো লাগবে মা, যখন দেখবি তোর পরিশ্রমের বিনিময়ে একজন মানুষ সুস্থ হয়ে উঠেছে তখন। আমি তো নিজেকে এটাই বোঝাই, আমার মেয়ে মানুষের সেবায় নিয়োজিত। কত মহৎ কাজ এটা, তুই জানিস? প্রসন্ন হাসল অন্বিতা। বলল, হ্যাঁ মা, আমিও চাই পৃথিবীর সমস্ত অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠুক, আবার নতুন করে বাঁচুক তারা। আমার এই 2 হাতে আমি সেসব মানুষের সেবা দিতে চাই মা। ইনশাল্লাহ আল্লাহ আমার মেয়ের সকল নেক ইচ্ছা পূরণ করবেন, আমিন। মেয়েকে আদর করে বিদায় জানালেন আসিয়া বেগম। রাস্তার পাশ ঘেঁষে হেঁটে চলছে অন্বিতা। সকালে মাহিরের গাড়িতে করে চলে গেলেও এখন হেঁটেই রওনা দিয়েছে। মেইন রাস্তায় গিয়ে একটা রিকশায় উঠে যাবে। এরই মাঝে সে তার পাশে একজনের উপস্থিতি টের পায়। অন্বিতা তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি? জি,
রুমে ভালো লাগছিল না বলে একটু হাঁটতে বের হলাম, কিন্তু আপনি এ সময় অ্যাপ্রন গায়ে কোথায় যাচ্ছেন? হাসপাতালে। আজ এই সময় নাইট ডিউটি আছে তাই। ও হেঁটেই যাবেন নাকি? না, সামনে থেকে একটা রিকশায় উঠে যাব। আমি গাড়ি নিয়ে আসলে আপনাকে ড্রপ করে দিতে পারতাম। না না ধন্যবাদ, আমি রিকশাতেই যেতে পারবো। পাশের লোকটি আর কিছু বলল না, তবে তার সাথেই হেঁটে চলছে। অন্বিতা বেশ কিছুক্ষণ পর জিজ্ঞেস করলো, আপনি তো E4 নম্বর ফ্ল্যাটে থাকেন তাই না? অমিত হেসে বলল, না না, B4-এ থাকি আমি। অন্বিতা অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে দক্ষিণমুখী ফ্ল্যাটে? জি, তবে ওই E4-এ কে থাকে? ওই ফ্ল্যাটেও ব্যাচেলর থাকে শুনেছি। কেন? না, আসলে এমনিতেই জানতে চাইলাম। অন্বিতার মস্তিষ্কে এবার নতুন প্রশ্নের উদয় হলো, এই লোকটা যদি E4-এই নাই থাকে, তবে সেই অজ্ঞাত ব্যক্তিটা আসলে কে? সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।